ঠিক আছে, আমাদের আর হচ্ছে কয়েকটা টপিক বাকি আছে। আহ, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করি। হুম। তো ক্যাপাসিটেন্স পড়তেছিলাম লাস্ট ক্লাসে। তো এটা রিলেটেড হতে 3-4টা ম্যাথ আছে। প্রথমটা হলো এরকম যে বলছে যে চার্জ কিউ ইন আউটার স্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ ইকুয়াল টু বি। একটা আউটার স্ফিয়ার আছে, সেটা রেডিয়াস বি এবং সেখানে চার্জ আছে কিউ। আর ইনার স্ফিয়ার আছে, সেটা রেডিয়াস হচ্ছে এ এবং সেটা চার্জ হচ্ছে মাইনাস কিউ। ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু স্ফিয়ার অ্যান্ড অলসো ক্যাপাসিটেন্স। তো এটা কিন্তু আমরা অলরেডি করছি। আমরা যখন স্ফেরিক্যাল ক্যাপাসিটর পড়তেছিলাম তখন এক্স্যাক্টলি এই চিত্রটাই আমরা আঁকাইছি। এরকম চিত্র যে একটা আমাদের ইনার স্ফিয়ার ছিল, একটা আমাদের আউটার স্ফিয়ার ছিল। এখন ওখানে বোধহয়, যাই হোক, আমার এক্স্যাক্টলি মনে নাই এখানে কি বলছে যে এই যে মাইনাস কিউ চার্জটা কোথায় আছে, ইনার স্ফিয়ারে আছে। তো তার মানে এরকম করে আছে, ঠিক আছে। আর আউটার স্ফিয়ারে প্লাস কিউ চার্জ। তো যখন আমরা স্ফেরিক্যাল ক্যাপাসিটর করতেছিলাম তখন বোধহয় এটাই কি ছিল কিনা আমার মনে নাই। ভিতরে বোধহয় প্লাস ছিল নাকি। হুম। ভিতরে না, ভিতরে বাইরে হ্যাঁ, কালকে যেটা দেখাইছিলাম সেটাতে বাইরে মাইনাস ছিল, ভিতরে প্লাস ছিল। ঠিক আছে, এখানে উল্টাটা আর কি। এটুকুই, এটুকুই পার্থক্য। সমস্যা নাই, একই জিনিস আসবে। তো এইটা হচ্ছে আমাদের কেন্দ্রটা যদি ধরি তাহলে আমাদের এই ইনার যে রেডিয়াসটা সেটা হচ্ছে এ এবং আউটার যে রেডিয়াসটা সেটা হচ্ছে বি। আউটার রেডিয়াসটা বি, তাই তো বলছে? হ্যাঁ। তো এখন বলছে যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু স্ফিয়ার, মানে এই যে এই অঞ্চলটাতে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, মানে সেল টাইপের যে অঞ্চলটাতে সেটাতে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, মানে ভি বের করতে হবে। তারপর ক্যাপাসিটেন্স বের করতে হবে। তো ভি বের করলে ক্যাপাসিটেন্স বের করা খুবই ইজি। ওই কিউ বাই ভি সূত্রটা করলেই হয়ে গেল। তো আমরা আগে ভিটা বের করি। ভিটা বের করার আগে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে যে এর ঠিক কোন একটা পয়েন্টে, মানে এই ডিস্টেন্সে আসলে ইলেকট্রিক ফিল্ডটা কত, এতটুকু ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডটা কত, মানে এই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডটা কত। এটা এখন কিভাবে বের করবো? ইলেকট্রিক ফিল্ড বের করার ফর্মুলাটা কি? গস ল। গস ল ব্যবহার করে আমরা ওটা বের করতে পারি। তো আমরা গস লটা কিভাবে ব্যবহার করতে পারি? আমাদেরকে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে ওখানে একটা গসিয়ান সারফেস নিতে হবে। তো আমরা এইটা নিলাম গসিয়ান সারফেস, এই যে এটা। তাহলে এই যে সাদাটা এটা হচ্ছে আমাদের গসিয়ান সারফেস, ঠিক আছে। আর হচ্ছে এই যে ডিস্টেন্সটা এটা ধরলাম হচ্ছে এতটুকু, এখান থেকে এখানে। আচ্ছা, তাহলে আমরা সূত্র ফেলি নাকি? তো সূত্র ফেলবো। সূত্র ফেললে জিনিসটা কিরকম হবে যে ইন্টিগ্রেশন টি টিএস হচ্ছে কিসের সমান? কিউ ইনক্লোজড এর সমান। আচ্ছা, তো ডিটা বাইর করে নিয়ে আসা যায়, ডিটাকে আমরা এপসাইলন ই লিখতে পারি। আর ইন্টিগ্রেশন ডিএস এটা হবে কিউ ইনক্লোজ, কিউ ইনক্লোজটা আসলে মাইনাস কিউ এর সমান, কারণ গসিয়ান সারফেসের ভিতরে মাইনাস কিউ চার্জটা আছে। তো সেম ভাবে আমরা এইটা যদি ইন্টিগ্রেশন করি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস, তাহলে এটা কোন সারফেসটা? ওই যে গসিয়ান সারফেসটা, এবং গসিয়ান সারফেসটা আসলে একটি স্ফিয়ার যার রেডিয়াস আমরা ধরে নিছি কত, আর। তাহলে এটা যদি আমরা করি তাহলে সিম্পলি আমরা এটা জানি 4 পাই আর স্কোয়ার আসবে মাইনাস কিউ। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড আসলে কত আসতেছে? মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড আসবে। এটা ইলেকট্রিক ফিল্ড আসলে এখন আমাদের এই ইলেকট্রিক ফিল্ড যেহেতু পাই গেছি, আমাদের হচ্ছে কি বের করতে হবে? পোটেনশিয়াল বের করতে হবে। পোটেনশিয়াল বের করার সূত্রটা কি? পোটেনশিয়াল যদি বের করি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস ইডিএল, তাই তো? ই ডট ডিএল। এখন পোটেনশিয়াল মানে কি? আমাদেরকে মাইনাস, যখন পোটেনশিয়াল বের করি তখন ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যেতে হয়। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে আমাদেরকে মাইনাস থেকে প্লাসের দিকে যাইতে হবে। তার মানে আমাদেরকে কোথা থেকে কোথায় যাইতে হবে? এ টু বি, এ থেকে বি, এদিকে এই ডিরেকশনটা হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে। তো মাইনাস এ টু বি, ইলেকট্রিক ফিল্ডটা কত ছিল? মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দিই, তাহলে এটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। আর ডিএল টা কত ইউজ করবো? ডিআর, সিম্পলি ডিআর ডিরেকশন।
ডিএল এর ডিরেকশন হবে ডিআর। আচ্ছা, ডিআর এআর হবে আর কি এরকম। আর এই যে এটা হবে, এটাও এআর হবে, এআর এআর ডট করলে আসলে 1 হবে। তো এইগুলা আর লিখছি না। আচ্ছা, তাহলে এখানে কিউ বাই 4 পাই এপসাইলন এটাকে বাইর করে নিয়ে আসা যায়। আর আমরা যদি 1/r² ইন্টিগ্রেশন করি তাহলে -1/r আসে, তাই না? এটা কত? a টু b। তাহলে এটা সিম্পলি কত আসছে? কিউ বাই 4 পাই এপসাইলন কত আসতেছে একবারে যদি করি, -1/b মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/a -1/b। ঠিক আছে, এটা আসতেছে। তাহলে আমরা ভি পাই গেছি। তো ভিটা কত আসলো? ভিটা আসলো কিউ বাই 4 পাই এপসাইলন 1/a -1/b। এটাই বোধহয় আসছে। ঠিক আছে। হুম, এটা আসছে। এখন ভি পাই গেছি। এবার ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কিভাবে বের করবো? সি ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। সো ওই যে কিউ কিউ কাটা যাবে, সিম্পলি আমাদের ওখানে হবে কি 4 পাই এপসাইলন উপরে চলে যাবে ইন্টু ইন্টু কি আসবে নিচে 1/a 1/b। এটা আমাদের সি ক্যাপাসিটেন্স। এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে অঙ্কটাতে যাই। আচ্ছা, এটা একটা আমাদের ফাইনালে আসছিল এরকম একটা ম্যাথ। দেখি, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ এ এয়ার অ্যাজ ডাইলেকট্রিক হ্যাজ এ প্লেট এরিয়া অফ এত। মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, এটা একদম পুরো বাচ্চা ম্যাথ আর কি, ইন্টারের ম্যাথ। বলছে যে এরিয়াটা হচ্ছে দেওয়া আছে, এরিয়াটা গিভেন কত, এটা এরিয়া এ দেওয়া আছে। দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেটস ইজ 1 মিলিমিটার, তার মানে এটা ডি। ইট ইজ চার্জ টু 100 ভোল্ট বাই কানেক্টিং অ্যাক্রস, হ্যাঁ তাই না? এটা ভি ভোল্ট, এত ভোল্টে চার্জ করা হয়েছে, তার মানে ওখানে কিউ জমা হবে। তো দিয়ে এখানে আবার ডিসকানেক্ট করে দিছি সুন্দর। তারপর বলছে এটা আমি ডি প্রাইম যদি এটা করি, অর্থাৎ আগে 1 মিলিমিটার ছিল ডি, এখন ডি প্রাইমটা কত করে দিছি, 2 মিলিমিটার বাড়াই দিছি, স্ট্রেচ করছি। তো এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ভিতে কি চেঞ্জটা আসবে, মানে ডেল ভি কত, আর এনার্জি স্টোর এটাতে কি পরিমাণ চেঞ্জটা আসবে, বা ডেল ডাব্লিউ কত। এটা প্রশ্ন আর কি। তো সহজ একটা প্রশ্ন কিন্তু। আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই যে ডিস্টেন্সের সাথে ওই যে পোটেনশিয়াল ডিফারেন্স আর হচ্ছে এনার্জির যে সম্পর্কটা ওটা আনলেই হয়ে যাচ্ছে। তো এটা অনেক ভাবে করা যায়, আমি যতটা সহজ চিন্তা করতেছি সেইভাবে আমি করার চেষ্টা করি। তো এখানে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকবে? কিউ। কারণ চার্জ দেওয়ার পর ওটাতে সরাই নিছি, তো ওই দুই প্লেটে যে কিউ আর কিউ প্রাইম, মানে এই যে দুই প্লেটে যে কিউটা, এটা কনস্ট্যান্ট থাকবে, কিউ কনস্ট্যান্ট থাকবে, এটুকু আমরা জানি। এইটাকে ধরে অঙ্কটা করা যায়। অথবা আমরা এটা ভেবে চিন্তা করতে পারি যে পোটেনশিয়াল তো সি ইজ ইকুয়াল টু কি বলা যায়, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি বলা যায়, কিউ বাই সি। ঠিক আছে। তো ভি কিউ, সি ইজ ইকুয়াল টু আমরা কত জানি, এপসাইলন নট এ ভাগ টি। ঠিক আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসতেছে, কিউ ডি ইন্টু এপসাইলন নট এ। তাহলে আমরা যদি জানি যে কিউ কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হইতেছে না, এপসাইলন নটও চেঞ্জ হইতেছে না, তাহলে ভি এর সাথে ডি এর সম্পর্ক ডিরেক্ট সমানুপাতিক। তো ডি যদি আমি দ্বিগুণ করি তাহলে ভিটাও দ্বিগুণ হয়ে যাবে। ভিটা আগে ছিল 100 ভোল্ট, এখন হয়ে যাবে কত ভোল্ট, 200 ভোল্ট। ঠিক আছে। বা আমরা সিম্পলি ভি1 ভি2 ডি1 ডি2 করে এখানে ডি1 ডি2 করে এখানে ভি2টাকে দেখাইতে পারি এটা আসলে 200 ভোল্ট আছে। ঠিক আছে। তো চেঞ্জ কত আসবে, ডেল ভি কত আসবে, সিম্পলি 100 ভোল্ট আসবে। ভি1 তো 100 ভোল্ট ছিল, তো ভি2 বাই মাইনাস ভি1 হচ্ছে 100 ভোল্টে আসবে। এটা চেঞ্জ। তারপর যদি এনার্জির কথা বলি, তো এনার্জি আমরা ডাব্লিউ ইকুয়াল টু কত পড়ছি, হাফ হাফ সিভি পড়ছি, হাফ সিভি এটা পড়ছি না, হাফ সিভি না কিউ ভি পড়ছি, সরি হাফ কিউ ভি বোধহয়। ঠিক আছে, এটা পড়ছি। তো হাফ কিউ তো কনস্ট্যান্ট থাকুক, ভি ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়, কিউ ডি ডিভাইডেড বাই এপসাইলন নট ইন্টু এ। তো ওইটাও ডাব্লুটাও দেখা যাচ্ছে কি ডি এর সমানুপাতিক, তাই না? কারণ কিউ কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে ডাব্লুটাও আসলে কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, আগেরটার দ্বিগুণ হয়ে যাবে। তো আগে ডাব্লু কত ছিল সেটা আমরা জানি না, তাই না? তো আগে ডাব্লুটা বের করার কোনো ব্যাপারই না, হাফ কিউ ইন্টু ভি করে করা যায়। সো আগে বা হাফ সিভি করেও করতে পারি। সো আগে ডাব্লুটা বের করলেই হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা পরিবর্তনটা বের করতে পারবো। ঠিক আছে, এই আর কি। তো এটা পারা যাবে না, ডেল ডাব্লু আসলে কি হবে,
W2 মাইনাস W1 W2 মাইনাস W1 এরকম হচ্ছে। পারবো তো নাকি? পারবো। পরেরটা করি। আচ্ছা এইটা কি? ও এটা অ্যান্সারটা। হ্যাঁ, এটা অ্যান্সারটা দিয়েছিলাম, দরকার নাই এটার। এরপর টু ওয়্যারস হ্যাভিং চার্জ অফ রো ওয়ান অ্যান্ড রো টু, সরি, রো এল সেন্টিমিটার, রো এল কুলম পার মিটার অ্যান্ড মাইনাস রো এল কুলম পার মিটার। মানে দুইটা ওয়্যার আছে। তো ওয়্যারের ক্ষেত্রে আমরা চার্জ ডেনসিটি কি লাইন চার্জ ডেনসিটি পড়ি। তো দুইটা লাইন চার্জ ডেনসিটি দেওয়া আছে, একটা ক্ষেত্রে রো এল, একটা হচ্ছে মাইনাস রো এল। ঠিক আছে, একটাতে প্লাস চার্জ আছে, একটাতে মাইনাস চার্জ আছে। তো এগুলা ডি মিটার অ্যাপার্টে আছে ওই দুটা ওয়্যার। তো রেডিয়াস অফ ইচ ওয়্যার ইজ রো মিটার। প্রত্যেকটা ওয়্যারের আবার রেডিয়াস হচ্ছে রো মিটার, এবং এটা ডি এর চেয়ে অনেক ছোট। বলছে যে ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স বিটুইন দ্য ওয়্যার্স। ঠিক আছে, এই ওয়্যারের দুইটার মধ্যে ক্যাপাসিটেন্স কত হবে সেটা মেজার করতে হচ্ছে। তো এটা কি ফর্ম করে জিনিসটা আমরা যদি একটু আঁকাই, এরকম আর কি আসবে। আচ্ছা, তো আমরা ধরলাম যে এইটা আমাদের এরকম করে অ্যাক্সিস দিয়ে এটাকে না দিলেও হয়, দরকার নেই। এটা হলো আমাদের জিরো জিরো পজিশন, ঠিক আছে। এটা আমাদের জিরো জিরো পজিশন, আর এদিকে হচ্ছে তাহলে এক্স এক্সিসটা আমি ধরলাম। তো কি বলছে আমাদেরকে, যে দুইটা ওয়্যার আছে, যার প্রত্যেকটারই এক একটার চার্জ ডেনসিটি, একটা রোয়েল আর একটা মাইনাস। তো এইটা যে চার্জ ডেনসিটি, তো ধরলাম এটাতে প্লাস চার্জ আছে এইভাবে, ঠিক আছে, এরকম করে প্লাস চার্জ আছে। সেটা কত? সেটা হচ্ছে রোয়েল পরিমাণ। আর এইটাতে মাইনাস চার্জ আছে। এইটা চার্জ ডেনসিটি হচ্ছে মাইনাস রোয়েল সেন্টিমিটার পার মিটার, কুলম পার মিটার, সরি, কুলম পার মিটার। তো আর কি বলছে? আর বলছে যে এর যে রেডিয়াসটা, এটা যে রেডিয়াসটা সেটা হচ্ছে মানে এইটুকু যে অতটুকু, এটা হচ্ছে রো। তাহলে এটাও কত হবে? রো। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত? ডি। তো মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। ডি কোনটা? ডি হচ্ছে এই যে এটা। এখান থেকে আমি যদি এইখানে মেজার করি, এটা হচ্ছে ডি। এই যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে বড় হাতের ডি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে যে ক্যাপাসিটেন্স কত। তাহলে এটা অনেকটা ক্যাপাসিটর মতোই হলো না? প্লাস আর একবার মাইনাস, তাহলে এটা আসলে ক্যাপাসিটর, মানে এটা আসলে আহ ইয়া এনার্জি স্টোর করতে পারবে। এখানে ক্যাপাসিটর কিভাবে বুঝলাম, কারণ এখানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড গুলা প্লাস থেকে বের হয়ে মাইনাসে যায়, ঢুকবে। তো ইলেকট্রিক ফিল্ড গুলা আসলে যেহেতু এরকম একখান থেকে বের হয়ে আরেকজন আরেকখানে ঢুকতে পারতেছে, তাহলে আসলে এটা একটা ক্যাপাসিটরের মতোই কাজ করতে করতে পারবে। তো এখন ওটাই আমাদেরকে বের করতে হবে যে ক্যাপাসিটেন্সটা কত। ক্যাপাসিটেন্স বের করার নিয়ম একটাই, যে আমাদেরকে সি ইকুয়াল টু কিউ বাই ভি আমরা সূত্র পড়ছি। সি ইকুয়াল টু কিউ বাই ভি সূত্র পড়ছি। তাহলে এখন হচ্ছে আমাদের ভি দরকার। ভি বের করতে গেলে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাগবে। তো ইলেকট্রিক ফিল্ড আগে বের করে ফেলতে হবে। কোথায়? ওই দুইটা পাতের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড আসবে। তো এইখানে দুইটা পাতের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড আসলে কিভাবে বের করা যায়? তো আমরা কিভাবে বের করবো? যে কোনো একটা পজিশন চিন্তা কর। যে কোনো একটা পজিশনের জন্য আসলে আমরা যদি এভাবে চিন্তা করি যে এইখানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করবো। তাহলে ধরলাম যে এটা এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে? এক্স দূরত্বে আছে। ঠিক আছে? এক্স অক্ষ থেকে এটা এক্স দূরত্বে আছে। এতটুকু হচ্ছে এক্স দূরত্ব। ওকে? তাহলে আমরা এটা ধরে এখানে ইলেকট্রিক ফিল্ডটা বের করবো। ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে কি সূত্র ফেলতে হবে? যে
এখানে ওই আমরা ইলেকট্রিক ফিল্ডে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব যে এই পয়েন্ট ধরলাম পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা আমরা বের করতে চাচ্ছি। তো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা যদি বের করতে চাই তাহলে এখানে দুইটা ইয়ার জন্য বা দুইটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো। একটা হচ্ছে এই প্লাস এই প্রথম ওয়্যারটা, তারপর হচ্ছে দ্বিতীয় ওয়্যার। তো এখন আমরা শুরুতে পড়ছিলাম যে লাইন চার্জের জন্য এত দূরত্বে লাইন চার্জ হতে এত দূরত্বে ফিল্ডের ভ্যালু কত, এটা একটা সূত্র আমাদের জানা ছিল এবং সূত্রটা ছিল এরকম যে লাইন চার্জ ডেন্সিটি ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট ইন্টু ওই ডিস্টেন্সটি। তাহলে আমি যে ডিস্টেন্সে পি পয়েন্টে বের করতে চাচ্ছি, তো এই প্রথম ওয়ারটা থেকে সেটা কত ডিস্টেন্সে এক্স ডিস্টেন্সে ধরছি, তাহলে এটা সূত্র, সিম্পলি সূত্র রোয়েল ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন এক্স। এবং এই ডিরেকশনটা কি হবে বোঝা যাচ্ছে, এই ডিরেকশনটা হবে এক্স ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ড গুলোর ডিরেকশনটা কি রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা, প্লাস এই সেকেন্ড ওয়্যারটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু ওই দিকেই হবে, মানে এক্স ডিরেকশনে হবে এবং সেই ভ্যালুটা কত রোয়েল, ঠিক আছে, রোয়েল ডিভাইডেড বাই কত হবে 2 পাই এপসাইলন নট। এখন এখান থেকে এটা আসলে কত ডিস্টেন্সে আছে, এই পুরোটা যদি ডি হয় তাহলে এতটুকু হচ্ছে ডি মাইনাস এক্স, তাহলে এটা কি ডি মাইনাস এক্স হবে না, বুঝা যাচ্ছে? হুম, ঠিক আছে তাই করি। হুম, দাঁড়া একটু দেখে নিই। ঠিক আছে না না ঠিক আছে, তোর কথা ঠিক আছে। আমার এখানে একটু কনফিউশন হয়ে গেলাম, একটু দাঁড়া চেক করে নি। হুম, রোয়েল, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা এখানে দেখ এখানে একটা কাজ কিন্তু আমি করছি। এখানে চিন্তা করা যায় যে এখানে তো মাইনাস রোয়েল দিতাম, এখানে মাইনাস রোয়েল দিলাম না কেন? তো আমরা এখানে যেটা বের করলাম এখানে এইটা হচ্ছে ওর ভ্যালু, হ্যাঁ, ডিরেকশনটা আমরা এক্স দিয়ে বুঝাইছি। তো এই নেগেটিভটা আসলে চলে আসছে, বুঝা গেছে? এই পয়েন্টে এটার ভ্যালুটা হচ্ছে এতটুকু, ডিরেকশনটা হচ্ছে এটা, মানে সেকেন্ডটার জন্য। তো সেই হিসাবে ঠিকই লেখছে, মানে ওটাতে কনফিউশন হওয়ার দরকার নাই। তাহলে কতটুকু আসতেছে আমরা যদি হিসাব করি, তাহলে আমি যদি এখানে কমন নিই এক্স ডিরেকশনটা, তাহলে রোয়েল 2 পাই এপসাইলন নট এক্স প্লাস রোয়েল 2 পাই এপসাইলন নট টি মাইনাস এক্স এক্স ডিরেকশন। ঠিক আছে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের পোটেনশিয়াল বের করা। তো পোটেনশিয়াল বের করার সূত্রটা কি? মাইনাস ই ডট ডিএল, ঠিক আছে, ই ডট ডিএল। আচ্ছা, ই ডট ডিএল ভালো কথা। এখন আমরা সবসময় কিভাবে পোটেনশিয়াল বের করি, ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যায়, ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যেতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এক্স ডিরেকশনে, মানে এই দিকে। তাহলে আমাদেরকে কোথা থেকে কোথায় আসতে হবে, সেকেন্ড ওয়্যারটা থেকে ফার্স্ট ওয়্যারটাতে আসতে হবে। মানে ডিস্টেন্স যদি আমরা চিন্তা করি, তো আমরা আসলে কি করব, এই পয়েন্ট থেকে এইখান থেকে এইখানে একটা চার্জ নিয়ে আসবো। এক কুলম্ব চার্জকে আনতে যে কাজটা হবে সেটাই তো পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এইখান থেকে এইখানে আসছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসছে, মানে আমি যদি পয়েন্ট নাম দিই এ টু বি, ঠিক আছে। এখন এটা আসলে কত ডিস্টেন্সে আছে ওটা যদি মেজার করি, তো পুরোটা দেখ, জিরো থেকে এইটা হচ্ছে ডি, এতটুকু হচ্ছে রো। তাহলে এই যে জিরো থেকে এ পর্যন্ত ডিস্টেন্সটা ডি মাইনাস রো হবে কিনা বলতো, মানে এই ডিস্টেন্সটা ডি মাইনাস রো হবে কিনা, এই পুরোটা হচ্ছে ডি, এতটুকু রো, এতটুকু রো, তাহলে এটা হচ্ছে ডি মাইনাস রো। আর এই বি ডিস্টেন্সটা আসলে কতটুকু, রো ডিস্টেন্সে, তাহলে মানে আমরা ডি মাইনাস রো থেকে রোতে আসবো, ঠিক আছে, এটাই মাইনাস ডি মাইনাস রো, রো মান বসাই দে, রোয়েল 2 পাই এপসাইলন নট এক্স প্লাস রোয়েল 2 পাই এপসাইলন নট ডি মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এক্স ডিরেকশনে, আর আমরা কোন আমাদের যে ডিএল এর ডিরেকশনটাও সেটাও এক্স ডিরেকশন, তাহলে আমরা যদি আলটিমেটলি কিন্তু ডিএক্স আসবে, ঠিক আছে, ডিএক্স, মানে ডিএলটা আসবে ডিএক্স, তাহলে এইটা হলো। তা এরপরে কি, এরপরে ইন্টিগ্রেশন করা লাগবে মাইনাস, এই পর্যন্ত কি বোঝা গেছে, ডিএলটা হলো ডিএক্স আর ই এর ভ্যালুটা আমি এখানে বসাই দিছি, বুঝতে পারছিস?
এবার ইন্টিগ্রেশন করব। আলাদা, আলাদা করে করা যায়। আলাদা, আলাদা করেই করি নাকি একবারে করা যায়? উম আলাদা, আলাদা করে করি। তাহলে ১ম এ হ্যাঁ, মাইনাসটা রাখে দিলাম। ইন্টিগ্রেশন b মাইনাস রো তো রো এল বাই 2 পাই এপসিলনটা তো বাইর করে নিয়ে আসা যায়। বাইর করে নিয়ে আসলাম। 1 বাই এক্স ডিএক্স করতে হবে প্লাস রো এল 2 পাই এপসিলন নট ডি মাইনাস রো 1 বাই ডি মাইনাস এক্স ডিএক্স এইটা। আচ্ছা, তারপর কি মাইনাস রোয়েল রোয়েলটা আবার কমানো যায়, পরে কমন নেওয়া যাচ্ছে। তাহলে এখানে আসবে এলএন এলএন এক্স বি মাইনাস রো প্লাস রোয়েল 2 পাই এপসিলন এখানে আসবে এলএন ডি মাইনাস এক্স আর ডি মাইনাস রো। যাই হোক, কাটাকাটি হয়েছে, একটু সমস্যা নাই, বুঝা গেলে হলো। এইটা আসলে আমাদের লাস্ট টাইম। কত এটা? এটা হচ্ছে ভি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কাজ করি এই যে রো এল 2 পাই এপসাইলন নট এটা কমন নিয়ে নিই। তাহলে এখানে আসবে এলএন রো বাই ডি মাইনাস রো প্লাস এখানে কি আসবে এলএন। তাহলে প্রথমে কি রো বসাইতে হবে। তো রো যদি বসাই তাহলে এখানে ডি মাইনাস রো আসতেছে তাই না, এক্স এর জায়গায়। আর ওখানে যদি ডি মাইনাস রো বসাই, ডি মাইনাস ডি প্লাস রো, তাহলে এখানে ডি বাই রো আসতেছে। এটা আসছে। ঠিক আছে কি এই পর্যন্ত? এ পর্যন্ত বোধহয় ঠিক আছে নাকি? এলএন রো ডি মাইনাস রো। হ্যাঁ, ঠিকই তো মনে হচ্ছে। So, তারপরে কি? তারপরে কি করা যায়? তারপরে কি করা যায় বলতো? তারপরে একটা কাজ না। আহ তারপরে কি করব? ওটা করে খুব একটা লাভ হবে না। দেখ, মানে আমি হচ্ছে এটা আসলে এলএন রো বাই ডি মাইনাস রো আসলে ডাইরেক্ট এটা। তাহলে এখন এটাতে কি করবো? দাঁড়া, মাইনাস ঠিক ঠিক লিখছি সব। দাঁড়া, মাইনাস মাইনাস। আচ্ছা, এইখানে হয়তো একটু ভুল করছি না? এখানে একটা মাইনাস হইতো না? মাইনাস, যেহেতু মাইনাসটা এখানে কমন নিছি না, তো মাইনাসটা কমন নিলে এইখানে ভিতরে এটা মাইনাস হবে না? হ্যাঁ, ওটাই মাইনাস হবে একটা। তাহলে এইখানে একটা মাইনাস হবে। তাহলে এখানে একটা মাইনাস হবে। তো এইখানে একটা মাইনাস হবে। হ্যাঁ, এবার তো মনে হচ্ছে মিলছে। মাইনাস রো এল, ঠিক আছে, 2 পাই এপসাইলন এলএন রো ডি মাইনাস রো। তো মাইনাসটা যদি উপরে উঠে দিই তাহলে এটা আবার উপরে চলে যাবে, ঠিক আছে না? তাহলে মাইনাস রো এল 2 পাই এপসাইলন নট 2 এলএন রো ডি মাইনাস রো। এই মাইনাসটা যদি আবার করে দিই তাহলে রো এল 2 এপসাইলন নট 2 আবার 2 টু কাটা যায় না, 2 টু কাটা যায়। 2 টু কাটা দাও। তাহলে এলএন ডি মাইনাস রো বাই রো। হ্যাঁ, এটা আসছে। এরকম কিছু একটা আসা উচিত ছিল। রো এল পাই এপসাইলন নট এলএন ডি মাইনাস রো বাই রো। এটা আসলো আর কি আমাদের কত পোটেনশিয়াল। হ্যাঁ, পোটেনশিয়াল পাই গেছে। এরপর ইয়া পাওয়া কোনো ব্যাপার না, মানে কি জিনিস ওটা? ওই যে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি হবে তাহলে? সিম্পলি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইকুয়াল টু কিউ এর ভ্যালু বসে দে। কিউ এর ভ্যালু কিউ থাকুক। ভি এর ভ্যালু কত আসলো এখানে? রো এল পাই এপসিলন এলএন।
তাহলে এটা এখানে বসাই দিই, রোয়েল বাই 1/রোয়েল বাই নট লেন। হ্যাঁ, তাহলে আর কি হচ্ছে তাহলে, কিউ বাই এপসিলন রোয়েল ln a মাইনাস রো এ রো সি। এটাই আর কি অ্যান্সার বলা যায় নাকি? এটাই অ্যান্সার, আর তো কিছু মাথায় আসতেছে না। আর ধর আর কি যেত, ধরো কিউ, আমরা এখানে কিউ বাই ভি ইউজ করছি, তো ওখানে টোটাল চার্জটা হচ্ছে, ওখানে যদি লাইন চার্জটা মানে ওই লাইনের এই ইয়াটা দেওয়া থাকতো আর কি, যে কতটুকু লেন্থে, তাহলে কিউ এর জায়গায় আমরা এখানে কি লিখতে পারতাম, রোয়েল ইন্টু এল। রোয়েল রোয়েল কাটা যাইতো, তখন ওখানে এল পাই এপসাইলন এলএন ডি মাইনাস রো বাই রো এটা আসতো। তো এখন ওটা তো দেওয়া নাই, তো আবার তো এটা ধরতেছি, বুঝছিস? কিউ এর ভ্যালু কিউ, এখন কিউ তো দেওয়া নাই, তো কিউ এর দেওয়া নাই, কিউ কি প্রকাশ করা যায়, কি হচ্ছে রোয়েল ইন্টু এল, চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটি ইন্টু লাইন। এখন লাইনটা যদি লেন্থটা দেওয়া থাকতো, তাহলে কিউ এর জায়গায় ওটা রোয়েল দিয়ে প্রেস করা যেত। তো আবার যদি এইভাবে রাখি, তাহলে এইটাই অ্যান্সার আমাদের। আচ্ছা, এরপরে এইটা করি। কি বলছে? The capacitor is constructed in the form shown in the following figure। আচ্ছা, ফিগারটা আমি আঁকে দিচ্ছি। The capacitor কি বলছে, consist of two large parallel plate 3 millimeter 3 meter apart with a dielectric slab of 1 meter thick located midway between the plates. The electric field in region I is at the where rho s is the surface charge density, এটা হ্যাঁ। তো আমি আসলে ইয়াটা আগে দিচ্ছি না, ওই যে ফিগারটা আঁকে দিচ্ছি। ফিগারটা এরকম হয়ে আছে যে এটা হচ্ছে আমাদের প্লেটটা এরকম করে আছে, ঠিক আছে? তো এদের মাঝে একটা স্ল্যাব আছে, তো এরকম কিছু। তো এটা আই নম্বর অঞ্চল, এটা 2 নম্বর অঞ্চল ধর, ওকে। আর এইটা হচ্ছে এপসাইলন নট, এইটাও এপসাইলন, মানে এইগুলো হচ্ছে বায়ু মাধ্যম ধর, এপসাইলন নট, আর এটা হচ্ছে এপসাইলন। তো এইটুকু ডিস্টেন্সটা কত বলছে, এই প্যারালাল প্লেট গুলো 3 মিলিমিটার অ্যাপার্ট। আর তো এই যে এটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? এইটা বলছে 1 মিলিমিটার, এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। আর আরেকটা বলছে এই অঞ্চলে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা হচ্ছে কত, ই ইজ ইকুয়াল টু রো এস বাই এপসাইলন নট এ এক্স ডিরেকশন। মানে আমি যদি এইটাকে এক্স ডিরেকশন ধরি, এরকম করে আছে, ধর এটাকে 0 0 ধরলাম, এইভাবে আছে। তো এখন কথা হলো যে ওই আই অঞ্চলে যে ইলেকট্রিক ফিল্ডটা, মানে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা, সেটা যে এটা না বললেও হইতো, তো আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডটা আসলে এইটাই আসবে। না, বলে দিচ্ছে আর কি, এটা ইলেকট্রিক ফিল্ডটা এরকম। তা এখন হচ্ছে কি করতে হবে বল, এখানে বলতেছে যে, কি বলতেছে যে, এবং এ দেয়া আছে, মানে এই প্রত্যেকটা প্লেটের, ইচ প্লেটের যে এরিয়াটা সেটা এ দেওয়া আছে, বলছে ডিটারমাইন ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স বের করতে হবে, কিভাবে বের করবো? তো ওই একই জিনিস, ক্যাপাসিটেন্স বের করতে হলে আমাদের কি লাগবে, কিউ বাই ভি, সূত্র কিউ বাই ভি। তাহলে ভি লাগবে, পোটেনশিয়াল লাগবে। তো পোটেনশিয়ালটা বের করলে কাজ শেষ। পোটেনশিয়াল কিভাবে বের করব, এক প্লেট থেকে আরেক প্লেটে 1 কুলম্ব চার্জকে আনতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল, মানে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিএল, এটা করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন বোঝা যাচ্ছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমাদেরকে বলে দিছে এক্স ডিরেকশনে, বলে দিছে না, এই যে রো এস বাই এপসাইলন নট এক্স ডিরেকশন, তার মানে এটা অবশ্যই প্লাস চার্জ যুক্ত হয়ে আছে, আর এটা মাইনাস চার্জ। তাহলে আমাদের কি কি করতে হবে, 1 কুলম্ব চার্জকে এই মাইনাস থেকে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে যায় এক প্লেট থেকে আরেক প্লেটে আনতে হবে, এটাই করতেছিলাম আর কি কতদিন থেকে। তো এটা করতে যাই, এখানে আমি একবারে এবার নিয়ে আসতে পারবো না। আমি যদি এখানে নাম দিই, দেখ এটা আমি বললাম যে 3 নম্বর, এটা আমি 2 নম্বর নাম দিলাম, এটা 1 নম্বর, আর এটা 0 নম্বর নাম দিলাম, পয়েন্ট গুলার নাম দিলাম। বা আমি যদি এ বি সি ডি করতে পারতাম, ধর আমি পয়েন্ট নাম দিলাম কি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? এ টু বি টু সি, সি টু ডি, এভাবে আসছে। তো আমি প্রথমে কি বের করবো, পটেনশিয়াল।
পোটেনশিয়াল তাহলে বের করতে হবে কি পোটেনশিয়াল। তো এই পোটেনশিয়ালটা আসলে কত আসবে মাইনাস। প্রথমে আমাকে কি করতে হবে এ থেকে বি তে আসতে হবে। এ থেকে বি তে আসতে ই ডট ডিএল করতে হবে। ঠিক আছে, তারপর প্লাস আর কি প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে মাইনাস প্লাসই করে দিই মাইনাস। এবার আসতে হবে বি থেকে সি তে, কারণ কি হয়েছে মাধ্যম চেঞ্জ হয়ে গেছে বি থেকে সি তে ই ডট ডিএল। ঠিক আছে, তারপর আবার মাধ্যম চেঞ্জ হয়েছে আবার শূন্য মাধ্যম আসছে, তারপর আমাকে সি থেকে ডি তে আসতে হবে। এটা ই ডট ডিএল। এই এটা হচ্ছে আমার টোটাল পোটেনশিয়াল। এটা পাই গেলে কিউ বাই ভি করলে অ্যান্সার চলে আসবে, ক্যাপাসিটেন্সটা বের হয়ে যাবে। তাহলে এইভাবে কেন করলাম, কারণ ওই মাধ্যম আলাদা ছিল। এ থেকে বি তে যে ইলেকট্রিক ফিল্ড ছিল, বি থেকে সি তে ইলেকট্রিক ফিল্ড আলাদা, সি থেকে ডি তে আবার ইলেকট্রিক ফিল্ডটা আলাদা। এ টু বি তে বায়ু মাধ্যম, বি সি টু ডি তে বায়ু মাধ্যম, বি থেকে সি তে আবার এই স্ল্যাবটা রাখা হয়েছে, যেটা যে মাধ্যমের এই পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। তো এই জন্য আমাদের আলাদা আলাদা করে এভাবে করতে হবে। তো আমরা যদি করি তাহলে ই মানে প্রথমটার ক্ষেত্রে যদি করি এ টু বি ই এর ভ্যালু আমাকে কত ইউজ করতে হবে, মানে এ টু বি তে ই এর ভ্যালু কত, যেহেতু এ টু বি তে আমাদের হচ্ছে বায়ু মাধ্যম, আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ড আসলে কত আসবে, এটা আসবে রো এস বাই এপসাইলন নট। এটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আসবে। আচ্ছা ডিএল টা তাহলে কত হবে, ডিএল টা সিম্পলি ডিএক্স হবে, ডিএল টা ডিএক্স হবে প্লাস মাইনাস বি টু সি। এইটা কত আসবে, এই ইলেকট্রিক ফিল্ডটা বি টু সি তে ইলেকট্রিক ফিল্ডটা আসবে রো এস বাই শুধু এপসাইলন নট নাই, কারণ এখানে এই পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। এটুকুই পার্থক্য, এটাও ডিএক্স। আবার এই যে এটা সি টু ডি যদি করি রো এস বাই এপসাইলন নট আসবে এখানে, এটার ক্ষেত্রে ডিএক্স। তো এখন আমি যদি একবারে করি রো এস বাই এপসাইলন নট আসবে। এখানে আমি যদি করতাম মানে ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স করলে আসলে কি আসবে, ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স করলে এই ডিস্টেন্সটা আসবে। তো এই ডিস্টেন্সটা কত, যেহেতু বলে দিছে এটা 1 মিটার, এই পুরোটা 3 মিটার, এটা যেহেতু মিড ওয়েতে আছে তাহলে এটা 1 মিটার হবে, এটা 1 মিটার হবে। সো এই ডিস্টেন্সটা আসলে 1 মিটারে আসে, মানে ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স করলে 1 আসবে। ঠিক আছে, তারপর সে মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স করলে 1 আসবে, এটাই বলতেছি। মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স করলে 1 আসবে, সেম ভাবে মাইনাস ইন্টিগ্রেশন বি টু সি করলে 1 আসবে। তো শুধুমাত্র পড়ে থাকবে রো এস বাই এপসাইলন, আর এখানে শুধুমাত্র পড়ে থাকবে রো এস বাই এপসাইলন নট। বুঝা গেছে, তো এই ডিস্টেন্স গুলা কি হচ্ছে, ডিস্টেন্স গুলা 1 আসবে সব, মানে মাইনাস সি টু ডি ডিএক্স 1, মাইনাস বি টু সি ডিএক্স 1, মাইনাস এ টু বি ডিএক্স 1। তাহলে আমাদের কত হলো তাহলে এটা, আমি এখানে যদি হিসাব করি 2 রো এস এপসাইলন নট প্লাস রো এস বাই এপসাইলন, এটা আসলে ভি এর ভ্যালু। তো ভি এর ভ্যালু পাই গেছি। এটা যদি আরো ইয়া করা যায়, মানে আমি লসাগু নিই তাহলে কিরকম আসবে, এপসাইলন এপসাইলন নট 2 রো এস, রো এসটা কমন নিই দাঁড়া, রো এসটা কমন নিলে এখানে আসবে 2 এপসাইলন প্লাস এপসাইলন নট, এটা আসবে। আমি যদি লসাগু নিই তাহলে এটা আসলো ভি এর ভ্যালু। এখন আমাদেরকে কি করতে হবে, ক্যাপাসিটেন্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। তো ক্যাপাসিটেন্স কত হবে, সিম্পলি কিউ বাই ভি। তো কিউ কত আসলে, কিউ হচ্ছে আসলে রো এস ইন্টু এ হবে না, যেহেতু রো এসটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি এবং এ আমাদেরকে বলে দিছিল যে এরিয়া, কিউটা হচ্ছে রো এস ইন্টু এ। আর ভিটা আমরা বের করলাম কত, যে এটা আমরা বের করলাম 2 ইন্টু এটা আমরা বের করলাম রো এস 2 এপসাইলন প্লাস এপসাইলন নট বাই এপসাইলন ইন্টু এপসাইলন নট, এটা আমরা বের করলাম। তো রো এস কাটা যায়, সি ইজ ইকুয়াল টু আসবে কত, এপসাইলন এপসাইলন নট এ বাই 2 এপসাইলন প্লাস এপসাইলন নট, এটা আর কি আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এই আচ্ছা। এরপর এটা আমরা যদি করি, এটা তো আগেরটা বোঝা গেছে বোধহয়। এরপর বলছে কি এ 6 পিকোফ্যারাডে এয়ার ক্যাপাসিটর is connected to a 100 volt battery. আচ্ছা, a piece of mica epsilon আর ওটা হচ্ছে 5.4
is now placed between the plates of the capacitor. Find the original and new charge on the plates and the new values of capacitance. আচ্ছা, ঠিক আছে? তো আগে কি ছিল মানে ওই বলে দিছে যে ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হচ্ছে 6 পিকোফ্যারাড, এটা বলে দিছিল। 100 ভোল্ট দেওয়া হয়েছে, দেওয়ার ফলে আহ তো অবশ্যই আমি যদি ভোল্টেজ প্রয়োগ করি তাহলে এখানে চার্জ জমা হবে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্সের মান অনুযায়ী। তো বলছে যে অরিজিনাল চার্জ কত, এবং আমি যখন এখানে আমি একটা পদার্থ রাখি দিব, মিকা রাখি দিব, মানে আগে শূন্য মাধ্যম ছিল, এখন মাধ্যমটা চেঞ্জ করছি মানে দুইটা ক্যাপাসিটির ভিতরে, তাহলে আসলে তখন চার্জটা কত হবে এবং নিউ ভ্যালু অফ ক্যাপাসিটেন্স কত হবে এটাও বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? কোন আইডিয়া আছে কিভাবে বের করা যায়? আচ্ছা, কিউ বাই ভি। হ্যাঁ, আসিস না নাই? হ্যালো। আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা আমি যে আচ্ছা আমি যেটা বলতেছি, দেখ এই অঙ্কটা পড়, পড়ে দেখ যে পারা যাবে কিনা। সহজ অঙ্ক কিন্তু। ক্যাপাসিটেন্সের একটা আগে ভ্যালু ছিল, একটা ক্যাপাসিটর এত ক্যাপাসিটেন্স ওটার বলে দিছে ইয়ার এর মধ্যে। এখন ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাও আমি একটু তাও বলে দিই যে এখানে সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি, কিউ হচ্ছে সিভি, তাহলে কিউ ইকুয়াল টু এপসাইলন এ ভি বাই ডি, তাই না? এটাই তো, এটাই। তো এখন হচ্ছে কিউ এর সাথে মানে এখানে কি বলতো, এখানে এপসাইলন নট ইনটু আর এরকম আসবে আসলে যদি আমি সূত্রটা লিখি। তো এখন আমাদের হচ্ছে কি বলছে, আমাদের এই অঙ্কটাতে কিন্তু ভিটা ফিক্সড, 100 ভোল্ট প্রয়োগ করছে, এটা ফিক্সড। বিটাও তো ফিক্সড, এপসাইলন নট এই জিনিসটাও তো ফিক্সড, এটাও ফিক্সড। তাহলে কিউ এর সাথে এপসাইলন আর এর সম্পর্কটা কি বলতো? সমানুপাতিক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা কি বলে এখান থেকে আসলে পরবর্তীতে নিউ চার্জটা বের করতে পারবো, ঠিক আছে? পরবর্তীতে নিউ চার্জটা বের করতে পারবো কিভাবে? তো অরিজিনাল চার্জটা তো সহজেই বের করা যায়। অরিজিনাল চার্জটা কি হবে? সিভি, সি তো দেওয়া আছে, এটা সি, আর ভি তো দেওয়া আছে 100 ভোল্ট। তো অরিজিনাল চার্জটা বের হয়ে যাবে, তাহলে 1 ধরলাম। তাহলে কিউ টু বাই কিউ ওয়ান সিম্পলি হবে এপসাইলন আর ওয়ান বাই এপসাইলন আর টু। তো প্রথমে ইয়ার মাধ্যম ছিল, ইয়ারের ক্ষেত্রে এটা ওয়ান, তাই না? পরের ক্ষেত্রে এটা 5.4। তো পরের ক্ষেত্রে আমরা কিউ ইয়াটা বের করতে পারবো না, কিউ টু টা বের করতে পারবো না? অবশ্যই বের করা যাবে, কিউ টু টা বের করা যাবে। হয়ে গেল কিউ টু টা। আর তারপর নিউ ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স এটাও বের করা যাবে। তো ক্যাপাসিট্যান্স এর সূত্র কি? এপসাইলন এপসাইলন আর এ বাই ডি। এটাও তাহলে কি ক্যাপাসিট্যান্সটাও আসলে এইটার সাথে সমানুপাতিক সম্পর্ক মেনটেন করতেছে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো সি ওয়ান হচ্ছে আমাদের 6 পিকোফ্যারাডে, সি টু আমাদের বের করতে হবে, এপসাইলন আর ওয়ান হবে 1, এপসাইলন আর টু হবে 5.4। হয়ে গেল। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ক্যাপাসিটর রিলেটেড যতগুলো হতে পারে আমরা পড়ে ফেলছি, পড়ার চেষ্টা করছি। তাহলে একটা জিনিস মনে রাখবি যে ক্যাপাসিটর এর ক্যাপাসিট্যান্স যখন বের করতে বলবে তখন আমরা কি করব? আগে ইলেকট্রিক ফিল্ড বের করব, তারপর পটেনশিয়াল বের করব, যদি আমরা আগে থেকে পারি, তারপর সি ইকুয়াল টু কিউ বাই ভি করলেই ক্যাপাসিট্যান্সটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমাদের অলমোস্ট শেষ টপিকে চলে আসছি, যে ইলেকট্রোস্ট্যাটিক বাউন্ডারি ভ্যালু প্রবলেমস। এইটা যখন চলে আসবে তখন আসলে দুইটা জিনিস চলে আসে, ল্যাপ্লাস এন্ড পয়জন ইকুয়েশন। দুইটা আলাদা, দুইটা আলাদা। তখন এগুলা এগুলা কি জিনিস? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক বাউন্ডারি ভ্যালু প্রবলেমস যখন বলে তখন আসলে ল্যাপ্লাস আর পয়জন ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি। তখন ল্যাপ্লাস ইকুয়েশন বলতে কি বোঝায়, পয়জন ইকুয়েশন বলতে আসলে কি বোঝায়?
তো আমরা প্রথম পয়জন ইকুয়েশনটা পড়ি। পয়জনস ইকুয়েশন। তো এইটা আসলে আমরা প্রথমে এটা পয়জন ইকুয়েশনটা আমরা তৈরি করি, বানাবো, তারপর ওখান থেকে সংজ্ঞাটা দেওয়া যায়, ওখান থেকে একটা সংজ্ঞা ডেফিনেশন দেওয়া যায়। অথবা এটা বলা যায় যে পয়জন ইকুয়েশনটা আসলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ঠিক আছে? এটা কি? ইট ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইট ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ electrostatic potential that can be solved either numerically. তাহলে কি বলতেছে? এটা- না না, ওইটা না, এটা আলাদা জিনিস। এটা এটা পয়জন ইকুয়েশন হয়তো না না, ওইটা না, ওইটা না, না ওইটা না, না ওইটা না। পয়জন আসলে ওই হয়তো বিজ্ঞানীটার নাম একই, এই জন্য হয়তো পড়ে গেছে। যাই হোক, কিন্তু এটা ওইটা না। এটা বলছে যে এটা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল মানে ভি এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা তুই সলভ করতে পারবি অ্যানালিটিক্যালি অথবা নিউমেরিক্যালি। ঠিক আছে? তো এখন এটা আসলে ইকুয়েশন দেখলে বোঝা যায়। হ্যাঁ, আমরা ইকুয়েশনটা দেখেও এটা সংজ্ঞাটা দিতে পারি। তো ইকুয়েশনটা কিভাবে আসে? তোর প্রথমে এটা ইকুয়েশনটা নিয়ে আসতে হবে গস ল থেকে। তো ফ্রম গস ল তুই কি বলতে পারিস? যে ফ্রম গস ল। তো গস ল এর আমরা এখানে যেটা করব, পয়েন্ট ফর্মটা লিখব, বা এটা ম্যাক্সওয়েলের প্রথম ইকুয়েশনটা বলা যায়। যে এটা কি? যে ডাইভার্জ ডাইভারজেন্স অফ ডি, এটা আসলে কিসের সমান আসবে? রো ভি এর সমান আসবে। ঠিক আছে? এটা কিন্তু গস ল থেকে আমরা বলতে পারি। গস ল এর এটা পয়েন্ট ফর্ম, অথবা আমরা ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন থেকেও এটা বলতে পারি। এরপরে আমরা কি করতে পারি? এই ডিটাকে আবার কি লেখা যায়? এপসাইলন ই রো ভি। এখন আমরা যদি হোমোজিনিয়াস মাধ্যম নিই, হোমোজিনিয়াস মাধ্যম, ঠিক আছে, হোমোজিনিয়াস মাধ্যম যদি নিই, তাহলে আহ এই ইটাকে বাই করে নিয়ে আসা যায়। তো আমি এটাকে দুই ভাবে দেখাবো। যদি হোমোজিনিয়াস না হয় তাহলে আবার কিরকম হবে? তো আচ্ছা, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে হোমোজিনিয়াস মিডিয়াম। ঠিক আছে? ফর হোমোজিনিয়াস মিডিয়াম। হোমোজিনিয়াস মানে কি? যে এপসাইলনটা কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। তো সেটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এপসাইলনটাকে আমরা বাইর করে নিয়ে আসতে পারি, এবং সেটাকে এইভাবে লেখা যায় সিম্পল, যে বাইর করে নিয়ে এসে আমরা এই রো ভি বাই এপসাইলন এটা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়ছি, যে হ্যাঁ, তো এখন এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কি বলতে পারি? ইলেকট্রিক ফিল্ডটা আসলে গ্রেডিয়েন্ট না, পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা বলতে পারি। এটা আমরা পড়ছি যে ইলেকট্রিক ফিল্ডটা আসলে কি, এটা আসলে মাইনাস গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। তো ওইটাই করছি। আচ্ছা, এটা যেটা করতেছি এটা কিন্তু পরীক্ষায় আসবে, সো প্রতিপাদনটা দরকার আছে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? যে এটা মাইনাসটা যদি বাইর করে নিয়ে আসিস, এরকম কিছু একটা আসে। ঠিক আছে? তো আমরা যদি ডট গুণ করি, আসলে এটা তো ডট গুণ না, তাহলে ভেক্টর আছে, তাহলে এটা সিম্পলি রো স্কোয়ার লেখা যায়। রো স্কোয়ার ভি মাইনাস রো ভি এপসাইলন।
আমি যেটা যেটা বলতেছিলাম আর কি, যে তোর তাহলে এটা আমরা লিখতে পারি ডেল স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু কি মাইনাস রো ভি বাই এপসাইলন। এখন এটা যদি শূন্য মাধ্যম হয় তাহলে এখানে এপসাইলন নট ইউজ করবি, আর যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে এপসাইলন আমরা ইউজ করবো। তাহলে এই যে ইকুয়েশনটা লাস্টে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে পয়জনস ইকুয়েশন। এবং এটা দেখতো এটা আসলে ডেল স্কোয়ার ভি, এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন না একটা ডেল স্কোয়ার ভি? এই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছিলাম যে এটা আসলে পোটেনশিয়ালের এক ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে আমাদের পয়জনস ইকুয়েশন। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের পয়জন ইকুয়েশন। হ্যাঁ, এইটাই আসবে, বলবে যে স্টেট পয়জনস ইকুয়েশন অ্যান্ড প্রুফ পয়জন ইকুয়েশন। ঠিক আছে, তো প্রুফ বললে এটা এখান থেকে নিয়ে আসতে হবে, যে ফ্রম গস ল আমরা এটা জানি, এটা 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 করে এভাবে আসতে হবে। তো এটা অবশ্যই দেখ, এটা আমি লিখছিলাম কি হোমোজিনিয়াস মিডিয়ামের জন্য। এটা যদি মিডিয়ামটা হোমোজিনিয়াস না হয় তাহলে কিন্তু তুই ওই এপসাইলনটাকে বাইর করে নিয়ে আসতে পারতি না। তাহলে তোকে এপসাইলনটা রেখে দিতে হতো। ঠিক আছে, তো যদি হোমোজিনিয়াস মিডিয়াম না হয় তাহলে এপসাইলনটা আমাদেরকে আবার রেখে দিতে হবে। বুঝতে পারছিস? তো যাই হোক, এখান থেকে আরেকটা কিছু জিনিস মনে করে দিই। এই যে এই জিনিসটা, এটা কি ছিল বলতো? ল্যাপ্লাসিয়ান অপারেটর, মনে পড়ে? এটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, এটা আমরা কিন্তু ভেক্টর ক্যালকুলাস যখন পড়ি তখন আমরা এটা পড়ছিলাম যে ডেল স্কয়ার আসলে ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো তুই এভাবে বলতে পারিস যে পয়জন ইকুয়েশন states that if we take the Laplacian operator of potential, then it would be equal to minus rho v by epsilon। এইভাবে বলা যায়, মানে ওই ইকুয়েশনটা দেখে তুই ইয়াটা বলতেছিস, ইকুয়েশনটা মানে ইয়াটার সংজ্ঞাটা দিচ্ছিস, বুঝতে পারছিস? এভাবে বলতে পারিস, অথবা আমি যে প্রথমে যেটা বললাম সেটা মানে সংজ্ঞাটা, ডেফিনেশন। আর যদি প্রুফটা আসে তাহলে এই চ্যাপ্টারের মানে এই পেজের যে প্রুফটা আমি লিখছি এটা তোকে করতে হবে। বুঝতে পারছিস? আচ্ছা, তো এখন এটা দিয়ে কি ম্যাথ আসবে? এটা দিয়ে ম্যাথ, হ্যাঁ কারেন্ট আসছে। এটা দিয়ে ম্যাথ হচ্ছে আহ, আমাদের ইয়াতে আসে নাই, কোনোবারে আসে নাই। তবে যদি আসে তাহলে হচ্ছে করা যাবে, সমস্যা নাই, করা যাবে। ম্যাথ যদি আসে তখন আমাদেরকে কি করতে হবে, ম্যাথ ম্যাথ আসলে আমি যেটা বলে দিব একটু পরে। ম্যাথ আসলে আসলে আমাদেরকে উল্টা কাজটা করতে হবে, এখান থেকে এখানে আসতে হবে। যে ডেল স্কোয়ার ভি মানে হচ্ছে ডেল ডট ডেল ভি, ডেল স্কোয়ার ভি মানে ডেল ডট ডেল ভি। এইটা যদি মনে থাকে তাহলে ম্যাথ আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা, আমরা এটা পরে করতেছি, আপাতত আহ আগাই। ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন তো পড়ে ফেললাম, আমাদেরকে কি করতে হবে, সরি পয়জন ইকুয়েশন তো পড়ে ফেললাম, এটাতে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা পড়া লাগে। তো ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা কি? ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটা হলো হোমোজিনিয়াস ফর্ম অফ পয়সনস ইকুয়েশন। কি ল্যাপ্লাস, ল্যাপ্লাস নাকি, আর ল্যাপ্লাস ইকুয়েশন কি বলে? ল্যাপ্লাস ইকুয়েশন ইজ দি, হুম, তো এখন এটা মানে হোমোজিনিয়াস ফর্ম অফ পয়জন ইকুয়েশন মানে কি? তো এটা যদি জানিস যে যেকোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, হ্যাঁ, যেকোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ধর এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এটাকে ডেল স্কোয়ার ভি, যদি আমরা এটা কার্টেসিয়ান ফর্মে লিখি তাহলে এটা এইভাবে লেখা যায় কিন্তু ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ভি, হ্যাঁ, ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ভি। সিম্পলি এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি ডান সাইডটা শূন্য হয়ে যায় তাহলে এটা কিন্তু আসলে হোমোজিনিয়াস ফর্ম বলা হয়। ঠিক আছে, তো এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডান সাইডটা যদি জিরো হয় তাহলে আমরা হোমোজিনিয়াস ফর্ম বলতেছি। পয়জন ইকুয়েশনের ডান সাইডটা জিরো হলে আসলে এটা আসলে ল্যাপ্লাস। তো কখন ডান সাইডটা জিরো হবে? যে যদি রো ভিটা জিরো হয়ে যায়, ইফ রো ভি ইজ জিরো। রো ভি জিরো মানে কি, কিভাবে? যে চার্জ ফ্রি রিজিয়ন। তো চার্জ ফ্রি রিজিয়নে তো রো ভি জিরো হবে, চার্জ ফ্রি রিজিয়ন। তো চার্জ ফ্রি রিজিয়নের ক্ষেত্রে রো ভিটা জিরো হয়ে যায়, তাহলে আমাদের পয়জনস ইকুয়েশনটা দেখতে কিরকম হবে? ডেল স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে জিরো।
তাহলে এই যে ফর্মটা এটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। ঠিক আছে? এই জন্য আমরা বলতেছি যে হোমোজিনিয়াস ফর্ম অফ পয়জন ইকুয়েশনটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। ঠিক আছে? কারণ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা কিন্তু হোমোজিনিয়াস, কারণ ডান পাশে জিরো আছে। এটাই আর কি। বুঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, এখন কথা হলো যে এগুলো পড়তেছিলাম ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন, পয়জন ইকুয়েশন, এগুলো পড়ার উদ্দেশ্যটা হলো যে আমরা কি করি, যে আমাদের হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড কিংবা আমরা যদি বের করতে চাই, পোটেনশিয়াল বের করতে চাই, তাহলে আমরা যেই ফর্ম গুলা বা যেই ওয়ে গুলা পড়ছি সেগুলো হচ্ছে গস ল পড়ছি, আমরা গস ল ব্যবহার করে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম। তো বা পোটেনশিয়াল বের করছিলাম এরকম করে। তো অনেক সময় হচ্ছে কি আমাদেরকে শুধুমাত্র চার্জ ডেনসিটি দেওয়া থাকবে, শুধুমাত্র চার্জ ডেনসিটি দেওয়া থাকবে। তো সেটা থেকে আমাদেরকে পোটেনশিয়াল, তারপর বাকি যে জিনিসগুলো সেগুলো বের করতে হয়। তো তখন আসলে গস লটা আর কাজে লাগে না, তখন আসলে আমাদেরকে এই যে আহ, মানে পয়জন ইকুয়েশন কিংবা আমাদের হচ্ছে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনটাকে কাজে লাগাতে হয়। এই যে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন থেকে দেখ, তুই এখান থেকে কিন্তু ভিটা পাই যাবি, মানে আলটিমেটলি যদি এটা যেহেতু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে কিন্তু ভিটা পাওয়া যাবে। আর ভিটা পাওয়া গেলে কিন্তু আমরা আসলে ইলেকট্রিক ফিল্ডও বের করতে পারবো। তো এইগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে এই জায়গায়, যে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল বের করতে পারি আমরা আসলে কি বলে পয়জন ইকুয়েশন ব্যবহার করে। বা এটা আরেকটু, এখানে শুরুতে আমরা এখানে একটা কথা লিখছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক বাউন্ডারি ভ্যালু প্রবলেমস, মানে কি, যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলতে কি, যে আমাদের আমাদের যখন কি বলে ইলেকট্রিক ফিল্ড কিংবা এই যে ইলেকট্রিক ধর বাউন্ডারি ভ্যালু বলতে এইটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টর আর এটা হচ্ছে ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক। তো এক্ষেত্রে আমাদের যখন ইলেকট্রিক ফিল্ড বের করতে বলবে কিংবা পোটেনশিয়াল বের করতে বলবে তখন আসলে জিনিসগুলো একটু কমপ্লেক্স। তো এই এই বাউন্ডারিতে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল বের করবো তখন আসলে আমাদেরকে পয়জন ইকুয়েশন ব্যবহার করতে হয় কিংবা ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন ব্যবহার করতে হয়। ধর হচ্ছে এই বাউন্ডারিতে এখানে এই যে কন্ডাক্টরটা আছে এটার যে চার্জ ডেনসিটিটা সেটা হচ্ছে রো এস হলো। তো তোকে শুধু এটাই দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নেই। তো এখান থেকে তোকে জি ই বের করতে বলবো। অনেক সময় হতে পারে যে তোর কন্ডাক্টরটার এখানে কোনো চার্জ ডেনসিটি নাই, চার্জ ফ্রি একটা অঞ্চল, সেখানে সেখানে ভি কত হবে, ই কত হবে, এটা বের করতে বের করতে বলতে পারে। তো যাই হোক, আমাদের এই অ্যাপ্লিকেশন গুলো নাই, বাট কোথায় আছে সেটা জানলেই হলো। ঠিক আছে? তো এইটা হচ্ছে এদের মানে অ্যাপ্লিকেশন কোথায়, পয়জন আর ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। এখন এগুলো দিয়ে যদি ম্যাথ আসে, তো ম্যাথ আসবে, ঠিক আছে, সমস্যা নেই। এই যে এটা আমাদের সেমিস্টারে আসছিল একবার, কি এটা, স্টেট এন্ড প্রুফ পয়জনস ইকুয়েশন ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। স্টেট হচ্ছে ওই যেটা বললাম সংজ্ঞাটা দিবি, আর প্রুফ যদি বলে তাহলে ওই যে যেভাবে প্রুফ করলাম গসলা থেকে সেই প্রুফটা, এটা করলে এটাতে মার্কস ছিল 4। ঠিক আছে? তো এখন ম্যাথ, হ্যাঁ, তো এখন ম্যাথ হচ্ছে এখান থেকে আহ, আসেনি কখনো। তো যদি আসে আমি তাও দেখাই দিচ্ছি দুইটা ম্যাথ, যাতে করে অ্যাপ্রোচটা করা যায়। ঠিক আছে? তো কোশ্চেন থেকে এইভাবে আছে, ভি ইজ ইকুয়াল টু বলা আছে, জাস্ট বলে দিই, করার সুযোগ নাই। ভিটা এইভাবে আছে, তোর এপসালন এর ভ্যালুটা দেওয়া আছে 2.25 এপসালন নট। হুম, বলছে যে ফাইন্ড রোভি এট ধর 4,1,3, এই পয়েন্টে আমাদেরকে রবি বের করতে বলছে। তাহলে ভি দেওয়া আছে, এপসাইলন দেওয়া আছে, রবি বের করতে বলছে। কিন্তু এটা আসলে কিভাবে করবো? তো এটা করার একমাত্র মানে মানে আমরা যেটা একটু আগে পড়লাম সেটা যদি ইউজ করি সেটা হচ্ছে এইটা। আমরা জানি কি, যে এটা স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস রো ভি বাই এপসাইলন, পয়সনস ইকুয়েশন। আচ্ছা, এখন তাহলে এটা কিভাবে করবো? তাহলে ডেল স্কোয়ার এর জিনিসটা জানা লাগবে, যে ডেল স্কোয়ার জিনিসটা কি। তো এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, এবং সেটা কি, ডেল ডেল এক্স স্কোয়ার, এটা মানে ডাবল ডিফারেন্সিয়েশন আর কি। ঠিক আছে? এটা তারপর হচ্ছে মানে চারটা ডিরেকশনে থাকবে আর কি, এক্স ডিরেকশন, তারপর হচ্ছে ডেল ডেল ওয়াই স্কোয়ার, এ ওয়াই ডিরেকশন,
ডেল জেড স্কোয়ার এই যে ডিরেকশন, এটা আছে ল্যাপ্লাসিয়ান অপারেটর ফর কার্টেসিয়ান। এখন ল্যাপ্লাসিয়ান অপারেটর ফর যদি আমাদেরকে বের করতে বলে সিলিন্ড্রিক্যাল প্ল্যান হচ্ছে স্ফেরিক্যাল, সেগুলো কিন্তু কঠিন ছিল, ঠিক আছে? সেগুলো বেশ কঠিন ছিল, মানে ফর্ম গুলা। তো ওগুলা আসলে মুখস্থ করার চেয়ে একটা ফর্ম আমরা মনে রাখবো। তো আবার তো এই অঙ্কটা যদি করিস তাহলে এই অঙ্কটা করতে হবে এইভাবে: 5x³ y² z ইন্টু মাইনাস রো ভি বাই এপসাইলন। তো এখানে যেটা হবে, এটা এখানে নিয়ে যাবি, ঠিক আছে? প্রত্যেকটাতে ডিফারেন্সিয়েট করবি, ডাবল ডিফারেন্সিয়েশন হবে। তো বাম পাশে একটা কি আসবে, এটা আসলে ডট গুণ হবে, বুঝছিস? এটা শুধুমাত্র এইটা রাখি। হুম। তো প্রত্যেকটার সাথে এই জিনিসটা গুণ যাবে, গুণ করে ডাবল ডিফারেন্সিয়েশন করবি, তাহলে ওই অ্যান্সারটা বের হয়ে যাবে, রবিটা বের হয়ে যাবে। তো ওটা করতে হতে বেশি সময় লাগবে না, এটা। তো এখন আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে এরকম। তো পরের অঙ্কটা যদি দেখাই তাহলে বুঝতে পারবি। তো ভিটা আসলে কোশ্চেনে এইভাবে দিছে যে ভি হচ্ছে জেড কস ফাই বাই হলো হচ্ছে রো, এটা দিছে। আর এখানে ভিটা দিছে এরকম করে যে 30 কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে ধরো সাম স্কোয়ার, এরকম কিছু একটা দিছে। তো এইটা কোন ফর্মে আছে? এটা সিম্পলি বোঝা যাচ্ছে এটা আসলে সিলিন্ড্রিক্যাল, মানে ভিটা সিলিন্ড্রিক্যালে দেওয়া আছে। আর এখানে কোন ফর্মে দেওয়া আছে? এটা স্ফেরিক। এখানে প্রশ্ন ওইটাই যে এপসাইলনের ভ্যালু দেওয়া থাকবে, রো ভিটা বের করতে হবে। তো আমরা জানি কি যে এইটা স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস রো ভি বাই এপসাইলন, ঠিক আছে? এখন তাহলে এইটুকু ভ্যালু তো আগে বের করতে হবে, তাহলে তো রো ভিটা বের 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 করতে পারবো। আমরা ওটা কিভাবে বের করবো? এখন তাহলে এইখানে যে নাবলা অপারেটরটা, যেহেতু ভিটা দেওয়া আছে আমাদের সিলিন্ড্রিক্যালে, তাহলে নাবলা অপারেটর মানে ল্যাপ্লাসিয়ান অপারেটরটাকে আমাদেরকে সিলিন্ড্রিক্যালে লিখতে হবে। বা হ্যাঁ, তো এখন সেটা করা কিন্তু খুব কঠিন। সিলিন্ড্রিক্যালে ল্যাপ্লাসিয়ান অপারেটরটা বেশ কঠিন একটা টার্ম আসবে। সেটা না করে আমরা যেটা করতে পারি, যে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে এইটা, যে ডেল ডট ডেল ভি, ডেল ডট ডেল জি, এটা মানে তো এটা, ঠিক আছে? তো এখন কিন্তু জিনিসটা সহজ। এখন কিভাবে সহজ? যে এইটা আসলে কি, এটা আসলে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? ভি এর গ্রেডিয়েন্ট নেওয়া। তো ভি এর গ্রেডিয়েন্ট নেওয়াটা কিন্তু মানে এই যে যখন তুই কোনো কিছু গ্রেডিয়েন্ট নিবি সিলিন্ড্রিক্যালে, সেটা আমরা বের করছি কিন্তু, যে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে গ্রেডিয়েন্ট কিভাবে নিতে হয়, ঠিক আছে? সেখানকার ফর্মুলাটা আমরা জানি। তারপর এইটার যে ভ্যালুটা সেটার সাথে এটা নিতে হবে ডাইভারজেন্স। তো সিলিন্ড্রিক্যালে ডাইভারজেন্স এর যে ফর্মুলা সেটাও কিন্তু আমরা বের করতে জানি। তো আমি জাস্ট এই অ্যাপ্রোচটাই বলে দিলাম যে এইভাবে করতে হবে। যদি সিলিন্ড্রিক্যাল বা স্ফেরিক্যাল থাকে তাহলে আমরা যেটা করব, এটাকে এরকম ফর্মে নিয়ে আসবো। তারপর সিলিন্ড্রিক্যাল হলে এখানে সিলিন্ড্রিক্যালের গ্রেডিয়েন্টের ফর্মুলা, স্ফেরিক্যাল হলে স্ফেরিক্যালের গ্রেডিয়েন্টের ফর্মুলা, আর তারপরে আবার এখানে কি করতে হবে, ডাইভারজেন্স এর ফর্মুলা ফেলতে হবে, ঠিক আছে? তো এটা একটু ২ স্টেপে অঙ্কটা হবে, কিন্তু হচ্ছে উপায় নাই। কারণ ওইটা যদি করতে চাই আগের উপায়ে, তাহলে হচ্ছে ওই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ রাখাটা টাফ। নরমালি গ্রেডিয়েন্টের এবং হচ্ছে ডাইভারজেন্স এর যে ফর্মুলা গুলা আছে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে, সেগুলো মুখস্থ রাখতেই হবে। এগুলা আমাদেরকে রাখতেই হবে। বুঝা গেছে জিনিসটা? তো আমি এই ফর্মুলা গুলো আর রিভিউ করে দিলাম না। খালি এটুকু বলে দিলাম যে সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল সিস্টেমে এবং কার্টেসিয়ান সিস্টেমে গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এর যে ফর্মুলা গুলা, সেগুলো আমাদেরকে মনে রাখতেই হবে। এবং সেগুলো আমরা ভেক্টর ক্যালকুলাস যখন করছিলাম তখন কিন্তু দুই একটা দেখছিলাম। তো এখানে আর রিপিট করতেছি। তো এতটুকুই। তবে এই অঙ্কটা মোস্ট প্রবাবলি আসবে না। অঙ্ক তো আসে না, জাস্ট এই যে প্রুফটাই আসে, যেটা বললাম। আচ্ছা, তো মোটামুটি শেষ। আরেকটা টপিক আছে খালি। আহ আর দুইটা টপিক আছে আর কি, ছোট ছোট। একটা হচ্ছে ইউনিকনেস থিওরাম। ইউনিকনেস থিওরাম কাকে বলে? হোয়াট ইজ ইউনিকনেস থিওরাম? এটা কি বলতেছে? এটা আমার কাছে কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। ইউনিকনেস থিওরামটা কি? যে আমরা দেখলাম কি পয়জন ইকুয়েশন এবং ল্যাপ্লাস ইকুয়েশনটা, এগুলো আসলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এগুলো তাহলে সলভ থাকবে। তো এইগুলা যে সলভটা আছে সেটা সলভটা একটাই সলিউশন থাকবে।
ঠিক আছে? মানে এগুলোকে সলিউশন করলে একটাই সলিউশন পাবো। এগুলোকে সলভ করলে একটাই সলিউশন পাওয়া যাবে বা একটাই সমাধান পাওয়া যাবে। এটাই হচ্ছে ইউনিকনেস থিওরাম। যে if we solve Laplace and Poisson equation then we will get only one solution. This is known as uniqueness theorem. বুঝা গেছে? এখন এটা প্রুফটা আছে না? এটা প্রুফও আছে কিন্তু যে ইউনিকনেস থিওরামটা যে সত্য যে একটাই যে সলিউশন পাওয়া যায় সেটা প্রুফ করো। তো এটা লাগবে না। জাস্ট জানলে হবে যে ইউনিকনেস থিওরেম জিনিসটা আসলে কি? যে ওই যে ল্যাপ্লাস এবং পয়জন ইকুয়েশন এগুলো তো একেক ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো যদি সলভ করা যায় তাহলে একটাই সলিউশন পাওয়া যায়। বুঝা গেছে? তাহলে অর্থাৎ এগুলো তো আসলে কিসের ইকুয়েশন? ভি এর না? ডেল স্কয়ার ভি 0 ডেল স্কয়ার ভি মাইনাস রো ভি বাই এপসাইলন। তাহলে ভি আসলে একটাই পাওয়া যাবে। তাহলে ভি একটাই পাওয়া যাবে। এরকম না যে ভি1, ভি2, ভি3 এরকম করে পাইলাম। ভি আসলে কয়টা পাওয়া যাবে? একটাই। তো এইটাই আরকি ইউনিকনেস থিওরেম। এরপর মেথড অফ ইমেজ। আচ্ছা, মেথড অফ ইমেজ কি কোথায় কাজে লাগে? মেথড অফ ইমেজ হলো যে আমরা ইলেকট্রিক ফিল্ড, চার্জ, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, তারপর হচ্ছে রো ভি, হ্যাঁ, তারপর আর কি এগুলো, তারপর পোটেনশিয়াল আর কি, পোটেনশিয়াল, এগুলো মেজার করতে গেলে আমরা দেখছিলাম, আমি একটু আগে বললাম যে বাউন্ডারি লেভেলে যায়, তুই যদি এগুলা সলভ করতে চাস বা এগুলো ইকুয়েশন বের করতে চাইস, তাহলে তোকে ওই যে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন কিংবা পয়জন ইকুয়েশন ব্যবহার করতে হবে। তো আমরা যেটা দেখলাম যে এগুলা সলভ করাটা কঠিন, কারণ এগুলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেগুলোকে ইন্টিগ্রেশন করা বেশ টাফ কাজ। তো সেটার বদলে আমরা মেথড অফ ইমেজটা ইউজ করতাম। বাউন্ডারি লেভেলে যখন আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড এই ডি বা রো ভি ভি বের করতে বলবে, তখন আমরা মেথড অফ ইমেজটা বের করতে ব্যবহার করতে পারি। মানে এটা একটা পদ্ধতি। এটা কিভাবে কাজ করে? তো মেথড অফ ইমেজটা এভাবে কাজ করে যে মেথড অফ ইমেজটা কোথায় ফেলবো, কখন ফেলা যায়? যখন তোর কাছে কন্ডাক্টিভ একটা কন্ডাক্টিভ বাউন্ডারি থাকবে। ঠিক আছে? তোর কাছে যখন একটা কন্ডাক্টিভ বাউন্ডারি থাকবে এবং তার পাশে যখন একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, তো সেই ক্ষেত্রে আসলে যখন আমরা ইডি রো ভি ভি বের করবো, তখন আমরা মেথড অফ ইমেজটা ব্যবহার করতে পারি। তো এখন এটা কিভাবে কাজ করে এটা দেখ। এটা হচ্ছে এরকম আর কি, যে আমরা ধরে নিলাম যে আমাদের এইখানে এরকম করে আছে। দেখ, এটা হচ্ছে একটা কন্ডাক্টিভ কন্ডাক্টিভ বা হ্যাঁ কন্ডাক্টিভ বাউন্ডারি ধরলাম। ঠিক আছে? আর তোর এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে। চার্জ ডিস্ট্রিবিউশন বলতে কি? যে এখানে পয়েন্ট চার্জ থাকতে পারে, এখানে লাইন চার্জ থাকতে পারে, এখানে ভলিউম চার্জ থাকতে পারে। এই ৩ প্রকারেই তো চার্জ ডিস্ট্রিবিউশন দেখছি। তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন থাকতে পারে, সারফেস চার্জ থাকতে পারে। তো ধরলাম এখানে একটা পয়েন্ট চার্জ আছে কিউ। ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে তোর যদি বলে আমি বলি ইলেকট্রিক ফিল্ড ডি রবি ভি বের কর, তাহলে তুই এখানে মেথড অফ ইমেজটা বের করতে ইউজ করতে পারবি। এখন এটা কিভাবে কাজ করে? তো মেথড অফ ইমেজটা স্টেজ, এটা কি বলতেছে? এটা বলতেছে যে যে আমরা চার্জ ডিস্ট্রিবিউশন, মানে এটা ইংরেজিতে যদি লিখে দিই, আগে আমি ইংরেজিটা লিখি, মানে সংজ্ঞাটা যদি লিখি, এটা হচ্ছে এভাবে বলতেছে, এটা কি বলতেছে? বলতেছে যে it states that a from an infinite conductive উম, কি লেখা যায়, infinite conductive surface can be replaced। আগে লিখে নি, তারপর বুঝাই দিচ্ছি।
কি বলছে? It states that a charge distribution and infinite conductive surface can be replaced by the charge distribution itself and its image an equipotential surface instead of conductive surface. এখন কি অনেক বড় কথা, এটা যদি আমি এখন শর্টকাটে বলি জিনিসটা কিভাবে কাজ করে। যে ধর তোর কাছে এখানে একটা সারফেস আছে যেটা কন্ডাক্টিভ, ঠিক আছে, কন্ডাক্টিভ সারফেস, আর এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ধর সেটা হচ্ছে পয়েন্ট চার্জ প্লাস কিউ। তো তুই যেটা করতে পারবি, এইখানে যে হিসাবপত্র হইতো ইলেকট্রিক ফিল্ড ডি হাবিজাবি, সেই সেম হিসাবপত্রগুলো আমরা এই নতুন এই ইয়াটাতে করব। কিন্তু এখানে কি করব, আমরা যেটা করব যে এই যে কন্ডাক্টিভ যে সারফেসটা আছে সেটার বদলে আমরা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস এখানে চিন্তা করব। তাহলে এই সারফেসটা হবে কি ইকুইপোটেনশিয়াল সারফেস, তার মানে কি এখানে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল সমান হবে। তাহলে এটা হবে ইকুইপোটেনশিয়াল সারফেস, তার মানে কন্ডাক্টিভ সারফেসটাকে ইকুইপোটেনশিয়াল সারফেস দ্বারা তুই রিপ্লেস করতেছিস, ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে। আর এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা আছে না, সেটা কন্ডাক্টিভ সারফেস থেকে যে ডিস্টেন্সে আছে, ধর এটা 2 মিটার ডিস্টেন্সে আছে, তাহলে এটাও এই ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে 2 মিটার ডিস্টেন্সে রাখবো, সেম ডিস্টেন্সে রাখবো। আরেকটা কাজ কি, যে এর ইমেজ নিতে হবে। তো এটাকে যদি আয়না ধরিস, ইকুইপোটেন্ট সারফেসটা হচ্ছে একটা মিরর বা আয়না, তাহলে এর বিপরীতে যদি চার্জটা রাখি তাহলে সেটা হবে কি মাইনাস কিউ, সেম ডিস্টেন্সে কিন্তু নিচের দিকে। এইটা হচ্ছে এর ইমেজটা, প্লাস কিউ চার্জের ইমেজটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, আর আয়নাটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল। তাহলে এই যে মেথড, এটাকে বলা হচ্ছে মেথড অফ ইমেজ। আমরা কন্ডাক্টিভ সারফেসটাকে ইকুইপোটেন্ট সারফেসে আর চার্জ ডিস্ট্রিবিউশনটাকে একটা ইমেজ হিসেবে এভাবে রাখবো, ঠিক আছে। তো এখন আমি এখানে কি নিছি, এখানে তো একটা পয়েন্ট চার্জ নিছি না, তো এখানে কি করা যেত, এখানে আমি একটা এরকম করে লাইন চার্জও নিতে পারতাম। তারপর এখানে কি করা যেত, এখানে হচ্ছে আমি একটা সারফেস চার্জও নিতে পারতাম এরকম করে সারফেস চার্জ। তারপর কি করা যেত, এখানে একটা ভলিউম চার্জও নেওয়া যেত, ঠিক আছে। তো আমি সেগুলোর জন্য এখানে ইমেজ আর্ট করতে পারি। যেরকম কি, যে আমি ধরলাম কিরকম, যে এই যে এটা যদি হয় আমাদের ইয়া লাইন চার্জটা, তাহলে এইটার বিপরীতটা হবে, মানে ইমেজ নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে, ইমেজ। বোঝা যাচ্ছে জিনিসটা? এরকম করে আর কি। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা তো যেভাবে থাকতে পারে, আমাদেরকে ওটা ইমেজটা নিতে হবে। তাহলে ধর এখানে যদি আমি সব প্লাস 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 রাখতাম, হ্যাঁ, এটা হচ্ছে রো এল, তাহলে এখানে সব মাইনাস 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 হয়ে যাবে, এটা হবে মাইনাস রো এল। এখানে ধর সব মাইনাস মাইনাস রাখছি, রো এস, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস 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 রো এস। সেম ভাবে এখানে রো ভি আছে, ধর প্লাস রো ভি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস রো ভি। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের মেথড অফ ইমেজ। তার মানে আমাদের এই নতুন ইয়াটাতে যে হিসাবপত্র করবো, এখানে হিসাব করলে একই জিনিস পাওয়া যেত, ঠিক আছে। তো এটার একটা ম্যাথ আমরা দেখতে পারি। ম্যাথটা ম্যাথটা দেখার আগে এখানে আবার কিছু কথা আছে। কি কথা আছে এখানে, যে ওই যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি জানি বলতে চাইলাম, যে অবশ্যই তুই মেথড অফ ইমেজটা যদি ফেলতে চাস তাহলে তোকে কন্ডাক্টিভ সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের পাশে একটা কন্ডাক্টিভ সারফেস থাকতে হবে। না থাকলে আসলে মেথড অফ ইমেজটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। কন্ডাক্টিভ সারফেস থাকা, এটা হচ্ছে কথা একটা। আর আরেকটা কি, যে অবশ্যই ওই কন্ডাক্টিভ যে প্লেনটা বা সারফেসটা ওটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল হতে হবে। স্বাভাবিকভাবে যে কন্ডাক্টিভ যদি হয় তাহলে সব চার্জ গুলো তো এখানে থাকবে, তাই না? তো সব চার্জ গুলো যদি এখানে থাকে তো আমরা জানি যে এখানে আসলে এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, বুঝা গেছে? এইটা, এইগুলো হচ্ছে কথাবার্তা। তো এখন একটা ম্যাথ দেখ তাহলে বুঝতে পারবি। ম্যাথটা হচ্ছে আমি এমনি মুখে বলি, এরকম করে আছে, ধরো রে, ধরো এটা ওই একই জিনিস, কন্ডাক্টিভ সারফেস, ঠিক আছে। তো এই কন্ডাক্টিভ সারফেস থেকে ধর আমি তোকে বললাম 2 মিটার ডিস্টেন্সে এখানে একটা আমি 2 কুলম্ব চার্জ রাখছি। তো এখন প্রশ্ন হলো যে ফাইন্ড ফোর্স বিটুইন দি চার্জ অ্যান্ড দ্য সারফেস। তো সারফেসটা
এবং চার্জটার মধ্যে কি পরিমাণ কুলম্ব বল কাজ করে সেটা আমাকে বের করতে বলছে। এখন এটা কিভাবে বের করব? এটা আমি যদি মেথড ইমেজ জানি সহজে বের করতে পারবো। কিভাবে? আমি কি করব, কন্ডাক্টিভ সারফেসটাকে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস হিসেবে ট্রিট করব, আর এই চার্জ ডিস্ট্রিবিউশনটা রাখবো এখানে। তাহলে এটা 2 মিটার ডিস্টেন্সে, তাহলে এর ইমেজটা আঁকতে হবে -2 কুলম্ব এখানে। তো এই যে +2 কুলম্ব এবং -2 কুলম্বের মধ্যে এখানে যে ফোর্সটা পাওয়া যাবে সেটা আসলে সারফেস আর এই 2 কুলম্বের মধ্যে মানে হচ্ছে ফোর্সটা সমান হবে। তো এই ফোর্সটা কত হবে আমরা জানি, F ইকুয়াল টু Q1 Q2 বাই E, 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই R স্কোয়ার। তো এখানে R টা কত হবে বলতো? এটা তো আমরা জানি, এটা তো 9 × 10⁹ হবে। Q1 হচ্ছে এখানে জাস্ট যদি ভ্যালুটা হিসাব করি তাহলে এখানে 2 স্কোয়ার, আর R টা হবে কত? এতটুকু হচ্ছে 2, তাহলে যেহেতু ইমেজ তাহলে এতটুকু 2, তাহলে এটা হবে 4 স্কোয়ার। তাহলে যা ভ্যালু আসবে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা আসলে এই মেথড অফ ইমেজ ব্যবহার করে এটা বের করতে পারলাম। ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় মেথড অফ ইমেজ আসে তাহলে জিনিসগুলো এইভাবেই লিখতে হবে। তো এখানে আরো সুন্দর করে লেখা আছে, আমি একটু দ্বারা দেখাই। মেথড অফ ইমেজ, মেথড অফ ইমেজ কোথায় কোথায়? এই হুম, ঠিক আছে। তো আমি যা বললাম এখানে তাই লেখা আছে, আমি একবার পড়ে দিই। বলছে যে ইমেজ থিওরি কি বলছে, the presence of conductive body near a charge makes the field analysis complex. This is because of induced surface charge on the conductive surface or sphere. ঠিক আছে, যে আমি যদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন নিই, তার পাশে যদি একটা কন্ডাক্টিভ বডি থাকে, তাহলে আমরা জানি কন্ডাক্টিভ বডিতে কি হয়, যে ইনডিউস চার্জ জমা হয়। তো এই জন্য আসলে ওই ই বা ডি এগুলো নির্ণয় করা কঠিন হয়ে যায়। তো সেটা সলভ করার জন্য কি বলছে, যে লর্ড ক্যালভিন কি করছে, introduce the theory of replacing the conductive surface by equivalent charges within the conductive body that guarantee that all the boundary conditions are satisfied. ঠিক আছে, এটা লিখতে পারি বা আমি যেটা লিখে দিচ্ছি সেটা লিখলেও হবে। যে আমরা ইমেজ থিওরিতে যেটা করি সেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন আর তার ইমেজটা নিই, আর ওই কন্ডাক্টিভ সারফেসটার বদলে ইকুইপোটেনশিয়াল সারফেস নিই। তো এখানে কিছু শর্ত আছে, বলছে that image charge is a frictionless charge. ওকে, the image charge is located in the region of conductive place. হ্যাঁ, এইটা আসলে আমাকে বলা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। যে তোর যে ইমেজ চার্জটা আছে না, সেটা অবশ্যই তোর ইকুইপোটেনশিয়াল সারফেসের ভিতরে রাখতে হবে, বা সরি, কন্ডাক্টিভ সারফেসের ভিতরে রাখতে হবে। ওই যেটা বললাম যে তোর কন্ডাক্টিভ সারফেসটাই তো তোর মিরর, তো ওইটার ভিতরে যাতে তোর ইমেজ চার্জটা থাকে, এটা একটা শর্ত ছিল। তো যাই হোক এটা, আর দ্য কন্ডাক্টিভ প্লেন ইজ অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস, এই হচ্ছে কথাবার্তা। যদি ইমেজ থিওরি আসে এই কথাগুলো একটু লিখতে হবে। তো এটাই। আর লাস্টলি অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, তো এটা গুগল টুগলে সার্চ দিলে পাওয়া যাবে। এগুলো যাতে লেখা যায়, এখানে কয়েকটা আছে, দেখাই দিতেছি। ইলেকট্রোস্ট্যাটিক তো বললাম, এটার ব্যবহারটা কোথায় কোথায় কি বলছে, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, এয়ার ক্লিনার, ক্যাথোড রে অসিলোস্কোপ, হ্যান-ত্যান, এগুলাতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সটা ব্যবহার করতে পারি। আরো হয়তো ব্যবহার আছে, সেটা সার্চ করলে পাওয়া যাবে। এই হচ্ছে কথাবার্তা। তো এই দিয়ে হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর অল টপিকস ডান। সবগুলো আমি শেষ করছি ইনশাল্লাহ। এখন হচ্ছে সব প্র্যাকটিসের উপরে, যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি আরো পারবি ভালো। টপিক আমরা সব কভার করছি আর কি, কোন টপিক বাদ নেই। হ্যাঁ, করিস, সমস্যা নেই, করলে হলো। প্রথমে যেটা করবি সেটা হচ্ছে সেমিস্টার প্রশ্ন সলভ করবি, যদি পড়া হয়ে থাকে। তারপর হচ্ছে সাদিকুর বই, তারপর হচ্ছে সাদিকুর বইটা করতে পারিস। তারপর হচ্ছে বাকিগুলো করা যাবে, সমস্যা নেই, এখন তো সব জানি। তো এখন জাস্ট অঙ্ক টঙ্ক করবি আর কি, এতটুকুই কাজ। অথবা না করলেও অঙ্কগুলো সলিউশন গুলো দেখলেও কিন্তু এখন পারা যাবে আশা করি। এটাই।